ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে পিটিআই এর প্রতিবাদ কর্মসূচি। প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাস্তায় হাজারো সমর্থক। ইসলামাবাদে উত্তেজনা। গাজায় অনাহার ও অপুষ্টিতে বাড়ছে শিশু মৃত্যু। ত্রাণ নিতে গিয়ে ৩৬ জনের প্রাণহানি, একদিনে নিহত আরও ৭৪। হামলা বন্ধে ট্রাম্পকে সাবেক ইসরায়েলি গোয়েন্দাদের চিঠি। রাশিয়া থেকে তেল কেনার ঘোষণায় ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। নয়াদিল্লিকে মুনাফাভোগী আখ্যা। মার্কিন হুমকি অযৌক্তিক বলছেন মোদি প্রশাসন। গাজায় দিনের পর দিন বাড়ছে মৃত্যুর মিছিল। ইসরায়েলি হামলায় একদিনেই নিহত হয়েছেন অন্তত ৭৪ জন, যার মধ্যে ৩৬ জনই খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এমনকি অনাহার ও অপুষ্টিতে শিশু মৃত্যু ঠেকাতে বৈশ্বিক চাপের মুখেও পূর্ণাঙ্গভাবে খুলে দেয়া হচ্ছে না মানবিক করিডোর। হামলা বন্ধে এবার খোদ সাবেক ইসরায়েলি গোয়েন্দারাও চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। খান ইউনিস, দেইর আল বালাহ, গাজা সিটি থেকে শুরু করে মধ্য ও উত্তর গাজা সব এলাকায় চলছে ইসরায়েলি বাহিনীর নির্মমতা। এমনকি আকাশ থেকে ফেলা ত্রাণ সহায়তার আঘাতেও প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। এছাড়া জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, উপত্যকাটিতে প্রতিদিন গড়ে ২৮ শিশু মারা যাচ্ছে অপুষ্টিতে। দাতব্য সংস্থাগুলো বলছে, বর্তমানে উপত্যকাটিতে গড়ে প্রতিদিন ৮৪টি ট্রাক ঢুকলেও গাজার ন্যূনতম চাহিদা পূরণে প্রয়োজন কমপক্ষে ৬০০টি ত্রাণের ট্রাক। হামাস জানায়, যদি ইসরায়েল মানবিক করিডোর পূর্ণাঙ্গভাবে খুলে দেয়, তাহলে রেড ক্রসকে ইসরায়েলি জিম্মিদের কাছে ত্রাণ পৌঁছাতে দেওয়া হবে। এরই মধ্যে মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছে, যেসব অঙ্গরাজ্য ইসরায়েলি কোম্পানি বয়কট করবে তারা $১৯০ কোটি দুর্যোগ প্রস্তুতি তহবিল পাবে না। সমালোচকরা এটিকে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার ফেডারেল কৌশল বলে অভিহিত করেন। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছেন ইসরায়েলেরই ৬০০ জন সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা। চিঠিতে তারা বলেন, হামাস এখন আর কোনো কৌশলগত হুমকি নয়। চিঠিতে স্বাক্ষর করেন সাবেক মোসাদ প্রধান, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়াল। যথাযথ প্রস্তুতি থাকলেই কেবল ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে কোনো ধরনের শীর্ষ সম্মেলনের আগে শান্তি চুক্তির কাঠামোর বাস্তব অগ্রগতি প্রয়োজন বলে জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, যুদ্ধে চীন, পাকিস্তান সহ বিভিন্ন দেশের ভাড়াটে যোদ্ধা ব্যবহার করছে মস্কো। এর মধ্যেই রাশিয়ার গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনকে ব্যবহার করে রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। বেশ কয়েক দফায় যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে ইউক্রেন, যদিও কোনো সমাধান আসেনি। আবারও কিয়েভ মস্কোর মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা দেখা গেলেও বৈঠকে বসার আগে নতুন এক শর্ত জুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানিয়ে দিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠক কেবল তখনই সম্ভব যখন বিশেষজ্ঞ পর্যায়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন হবে। এ ধরনের শীর্ষ সম্মেলনের আগে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে শান্তি চুক্তির কাঠামো নিয়ে বাস্তব অগ্রগতির প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ সময় পেসকভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। এছাড়া মার্কিন দূত স্টিভ উইটকফের রাশিয়া সফর নিয়ে তিনি জানান, এই সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলপ্রসূ ও প্রয়োজনীয়। ট্রাম্পের সাবমেরিন মোতায়েন প্রসঙ্গে তিনি জানান, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে অত্যন্ত দায়িত্বশীল অবস্থানে আছে রাশিয়া। জেলেনস্কি পাল্টা অভিযোগ করেন, মস্কো যুদ্ধের ময়দানে ভাড়াটে সেনা ব্যবহার করছে। তিনি দাবি করেন, রাশিয়ার হয়ে বিভিন্ন ফ্রন্টে চীন, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশের সেনারা যুদ্ধ করছেন। এ সময় জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর উচিত জবাব দেবে কিয়েভ। যুদ্ধের ময়দানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআর এক বিস্ফোরক অভিযোগ করেছে। এসভিআরের এক প্রতিবেদন অনুযায়ী ব্রিটিশ গোয়েন্দারা ইউক্রেনকে ব্যবহার করে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার পরিকল্পনা করছে। রাশিয়ার দাবি, রুশ তেলবাহী জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় আটকানোর জন্যই এ পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। রাশিয়ার গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদনের মধ্যে ইউক্রেনে পাঠানো প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জের ধরে সংকটে পড়েছে ইউরোপ। ন্যাটো জানিয়েছে, যেসব দেশ এই সিস্টেম পাঠিয়েছে তারা হয়তো ২০৩২ সালের আগে নতুন করে সরঞ্জাম পাবে না। জার্মানি ইতোমধ্যে মার্কিন প্রশাসনের কাছে ওয়াটার টাইট গ্যারান্টি চেয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে শুরু হয়েছে পিটিআই এর প্রতিবাদ কর্মসূচি। প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে লাহোর, পেশোয়ার, সোয়াবি ও মারদানে বিক্ষোভ করছে
পাকিস্তান তেহরিক এ ইনসাফের নেতাকর্মীরা। উত্তেজনা ছড়িয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও। ইমরান খানের মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে লাহোরের রাস্তায় অবস্থান নেন পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতাকর্মীরা। পাঞ্জাব প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বিভিন্ন সড়কে নামে পিটিআই সমর্থকরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারে 2 বছর পূর্ণ হলো মঙ্গলবার। তার মুক্তির দাবিতেই 5 আগস্ট দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি দেয় পিটিআই। সকাল থেকে বিভিন্ন শহরে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। প্রশাসন আগেভাগেই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করে জনসমাবেশ নিষিদ্ধ করে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুরের নেতৃত্বে পেশোয়ারে শুরু হয় প্রধান সমাবেশ। প্রদেশটির অন্যান্য জেলা যেমন সোয়াবি, নওশেরা, মারদান থেকেও ছোট ছোট মিছিল এসে যোগ দেয় কেন্দ্রীয় কর্মসূচিতে। পিটিআই বলছে শান্তিপূর্ণভাবেই তারা এই কর্মসূচি পালন করছে, তবে একাধিক স্থানে পুলিশের বাধা ও টিয়ার গ্যাসের নিক্ষেপের খবর পাওয়া গেছে। পাঞ্জাব ও সিন্ধে অন্তত 400 নেতাকর্মীকে আগেভাগেই গ্রেফতার করেছে পুলিশ। ইসলামাবাদে আদালত চত্বর ঘিরেও মোতায়েন রয়েছে অতিরিক্ত ফোর্স। এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে তেহরিক তাহফুজি আইন-ই পাকিস্তান। পিটিআইয়ের দাবি, ইমরান খানের বন্দিত্ব রাজনৈতিক প্রতিহিংসা এবং বিচার বিভাগের অপমান। দলটির কেন্দ্রীয় সমন্বয়ক সালমান আকরাম রাজা হাইকোর্টে আগাম জামিন নিয়ে আন্দোলন মাঠে নেতৃত্ব দিচ্ছেন। মিয়ানমারের জরুরি অবস্থা তুলে নেওয়ার পর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আবারও বোমাবর্ষণ করেছে জান্তা বাহিনী। মান্দালয়ে 2টি গ্রামে বিমান থেকে ফেলা বোমার আঘাতে অন্তত 24 জন নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 30 জন। একই অবস্থা বিরাজ করছে কিয়াও কফিউ অঞ্চলে। নিরাপত্তাহীনতার শঙ্কায় দিন কাটছে সাধারণ মানুষের। এর মধ্যেই দেশটির জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক করেছেন জান্তা সমর্থিত দল ইউএসডিপির চেয়ারম্যান। বিশ্লেষকরা বলছেন, জান্তা বিরোধী দলগুলো নিষিদ্ধ থাকায় নির্বাচন হবে একদলীয়। গত মাসে হঠাৎ করে জরুরি অবস্থার প্রত্যাহার করে নির্বাচনের ঘোষণা দেয় মিয়ানমারের জান্তা সরকার। তবে সামরিক ও বিদ্রোহী বাহিনীর মধ্যে সংঘর্ষ চলমান এলাকায় জারি রাখা হয় জরুরি অবস্থা। এর মধ্যেই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আবারও বোমাবর্ষণ করেছে জান্তা বাহিনী। মান্দালয় 2টি গ্রামে বিমান থেকে ফেলা বোমার আঘাতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। একইভাবে কিয়কফিউ অঞ্চলও সামরিক বাহিনীর বোমাবর্ষণ এবং নৌবাহিনীর গোলাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিয়কফিউ হলো জান্তার জন্য অর্থনৈতিক গুরুত্ববাহী এলাকা। সেখানে চীনা প্রকল্পের মাধ্যমে কোটি কোটি ডলার আয় হয়। তাই সামরিক বাহিনী এই অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে প্রচণ্ড হামলা চালাচ্ছে। স্থানীয়রা জানান, যুদ্ধবিরতির মধ্যে বিমান থেকে বোমাবর্ষণ ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবন কাটছে শঙ্কায়। এর মধ্যেই দেশটির জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক করেছেন জান্তা সমর্থিত দল ইউএসডিপির চেয়ারম্যান খিন ই। তিনি নির্বাচন সফল করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন। বিশ্লেষকরা বলছেন, জান্তা বিরোধী দলগুলো নিষিদ্ধ থাকায় নির্বাচন হবে একদলীয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই নির্বাচন শুধুমাত্র সামরিক শাসনের বৈধতার ছদ্মবেশ মাত্র। নীতি নির্ধারক দেশগুলোর মধ্যে চীন ইতোমধ্যেই জান্তা সমর্থক দলগুলোর পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলেও মনে করেন বিশ্লেষকরা। রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়াদিল্লিকে মুনাফাভোগী বলে আখ্যা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকিকে অযৌক্তিক উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছে মোদি প্রশাসন। ওয়াশিংটনই ভারতকে রুশ তেল ক্রয়ের বিষয়ে উৎসাহ দিয়েছিল বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য অব্যাহত রাখায় ক্রমেই ভারতের ওপর চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লিকে আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি প্রশাসনকে মুনাফাভোগী বলে দাবি করেন তিনি। জানান, মস্কো থেকে বিপুল পরিমাণ তেল কিনে তা খোলা বাজারে বিক্রি করে মোটা মুনাফা আদায় করছে নয়াদিল্লি। এর জেরে তিনি ভারতীয় পণ্যে আরও শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দেন।